মুস্তাফা ভাই, আপনার সাথে আয়াতুল্লাহ আলী খামেনির একটা স্মৃতি আছে। আপনি ইরানে থাকা অবস্থায় তার ছবি তুলেছেন, তার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজকের আলোচনাটা আসলে তার এই স্মৃতি নিয়ে না। আজকের আলোচনা করব আসলে ইরান যে যুদ্ধ করছে তার গতি প্রকৃতি নিয়ে। তারা আসলে কোন টার্গেটকে লক্ষ্য রেখে কোন কৌশল অবলম্বন করছে এবং যুদ্ধটা তারা আসলে কোন দিকে নিয়ে যেতে চায়, এই বিষয়টা আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ মুস্তাফিজ ভাই। এখানে একটা জিনিস পরিষ্কার যে ইরান একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে প্রথমত, এবং তারও আগের কথাটা হলো যে ইরান মানে আয়াতুল্লাহ ওসমা খামেনি জীবিত থাকাকালীন উনি বুঝতে পারছিলেন যে একটা বড় ধরনের হামলা আসবে, সেই হামলায় হয়তো উনি থাকবেন না। এখন উনি না থাকলে যুদ্ধ যেন আটকে না যায় ওটাকে উনি বিকেন্দ্রীকরণ করে দিয়ে গেছেন। বিভিন্ন এক জায়গায় সেন্ট্রাল কমান্ড না রেখে এটা স্থান ভিত্তিক করে দিয়ে গেছেন। ফলে যুদ্ধটা আপনি একখান থেকে থামাতে পারবেন না, বা একখান ধ্বংস করে দিয়ে যুদ্ধ ধ্বংস হয়ে গেল তা হচ্ছে না, যুদ্ধটা চলছে। দ্বিতীয়ত ইরান যেটা দীর্ঘমেয়াদী অংশ হিসাবে আগে ওই যে আপনার এই কাছাকাছি শত্রু যেগুলো সেগুলোকে ঘায়েল করার চেষ্টা করতেছে। অর্থাৎ তাদের পশ্চিম দেশগুলোতে যে সমস্ত ঘাঁটিগুলো আছে আমেরিকা এবং ইসরায়েলের, সেগুলোকে ধ্বংস করে দেওয়া বা অকেজ করে দেওয়া, কিংবা সেগুলোকে ভয় দেখিয়ে সরিয়ে ফেলা, এই কাজগুলো করে চলছে। আপনারা দেখবেন যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র মারা হয়েছে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে। এটা আপনার এর মধ্যে জানেন। এই তো মানে হঠাৎ করে আমিরাতের সাথে কি হয়ে গেল, কারণটা আমিরাতে হলো আপনার ইসরায়েলের জিগরি দোস্ত বলি যদি আমরা তাই, এবং আব্রাহাম একর্স নামে যে কথিত চুক্তিটা তাতে স্বাক্ষরকারী দেশ প্রথমেই যে সে আপনার আরব আমিরাত বহুকাল আগেই ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে রাখছে। এবং এটা আপনারা হয়তো জানেন যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আর তিনটা অংশ আছে, একটা নিউ ইয়র্কে, একটা আবুধাবি, একটা হলো সাংহাই। তো আবুধাবিতে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবিতে যারা ফিলিস্তিনের পক্ষে আপনার বিক্ষোভ করেছে বা ফিলিস্তিনি পোশাক ধারণ করেছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তাদের সবাইকে বহিষ্কার করতে বাধ্য করেছে। এটা আবুধাবি করেছে সরকার। আর ইরান যে ইয়েগুলো মেরেছে ক্ষেপণাস্ত্র, সে ক্ষেপণাস্ত্রগুলো ওদের বিমান ঘাঁটি লক্ষ্য করে মেরেছে, কারণ ওইখানে ইসরায়েলের ছিল, ঘাঁটি আছে। তারপরে কালকের একটা খবর, বিমানবন্দরও তো তারা, বিমানবন্দরটাকে বিশেষ করে দুবাইয়ের যে এয়ারপোর্ট সেখানেও তারা হামলা করেছে। এই হামলার কারণটা হলো যে এটা হলো পাশ্চাত্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়, পাশ্চাত্যের সাফল্যের প্রতীক, এবং ওইটাকে থামিয়ে দেওয়া। ফলে ওই অঞ্চলের বিমান চলাচল পুরোটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ইয়েতে আবুধাবিতে ইয়েগুলো যে আছে আপনার এই যে এআই সংক্রান্ত কেন্দ্রগুলো, সেগুলো ডেটা সেন্টার, ওগুলো কাজকর্ম বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার আর্থিক ক্ষতি। আমি মরছি কি না মরছি, তুমি তো ক্ষতি হচ্ছে তোমার। তুমি খাতির করে মুখে মধু তার অন্তরে বিষ পুষে আমার সাথে চলবে, তা তো হবে না। আর যুদ্ধের সময় তো তার নিয়মও না। দ্বিতীয় যে হামলাটা করেছে, সেই হামলাটা বেশিরভাগ হামলা হয়েছে বাহরাইনে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌঘাটির সদর দপ্তর, এবং বাহরাইনেও ভালো হামলা হয়েছে। আপনার অন্তত 61টা ক্ষেপণাস্ত্র মারা হয়েছে, কেমন, আর বেশ কিছু ড্রোন মারা হয়েছে। এই হামলাগুলো করে একটা জিনিস করা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হলো এরপরে তেল আবিব এবং হাইফাতে হামলা হয়েছে। এই হামলাগুলো দেখেছেন আপনারা ফলাফলটা। তো এই হামলাগুলো কিন্তু খুব বড় মাপের হামলা নয়। ইরানি যে ক্ষেপণাস্ত্র ভান্ডারটা আছে তার কম শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোকে হামলায় ব্যবহার করছে। এই কারণে যে ক্ষেপণাস্ত্র ঠেকাতে গেলে যে প্রতিরক্ষা রকেটগুলো এগুলো ব্যবহার করতে হয়, একটা ক্ষেপণাস্ত্র ঠেকাতে 2 থেকে 5টা রকেট মারতে হয়। তো এগুলো বেশি দামি, আপনার এগুলো ব্যয়বহুল। এই হামলা করে করে ওদের ভান্ডার ফুরিয়ে যাবে। তো একটা সময় আপনার গতবার যেটা হয়েছিল যে আমেরিকা উৎপাদন করে সারতে পারতেছিল না ইসরায়েলকে সরবরাহ করবে হামলা ঠেকাবার জন্য। এবারও যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় এই অবস্থায় দাঁড়াবে, ওয়াশিংটন পোস্ট হুঁশিয়ার করছে যে আসলে যুদ্ধ তো মনে হয় দীর্ঘমেয়াদীর দিকে যাচ্ছে, তাতে
আমেরিকা কুলিয়ে উঠতে পারে এখানে না। যে ধারণা করতেছিল যে ট্রাম্প গতকালকে একটা ঘোষণা দিয়েছিল, যেটা আজকে পত্রপত্রিকাতে এসেছে, যে যুদ্ধ 4 সপ্তাহের মতো স্থায়ী হতে পারে, এটা ট্রাম্পের বক্তব্য, কিন্তু আসলে কি তাই যে যুদ্ধ 4 সপ্তাহ শেষ হয়ে যাবে? এটা ট্রাম্পের আশা। ট্রাম্পের তো আশা তো ছিল যে সে হামলা করে শীর্ষস্থানীয় নেতাদেরকে মেরে দিলেই রাস্তায় জনগণ নেমে ইরানের আসবে। নিয়ন্ত্রণ তার তার নিয়ন্ত্রণ সে নিয়ে নিতে পারবে। নিয়ে নিতে পারে, মানে রাস্তায় জনগণ নেমে আসবে। হ্যাঁ, হ্যাঁ। কেমন রাস্তায় জনগণ নামছে, দলে দলে নামছে, সেটা শোকে। কেমন কিন্তু এটা ট্রাম্পের পক্ষে না। ট্রাম্পের পক্ষে নয়, বা পশ্চিম তারা স্বাধীনতা উল্লাস করে নাই। ওই যে আপনার যে আমাদের পল্লী গান আছে, লোকগান, 3 পাগলে দেখা হইলো নাইতে যেয়ে, তো এখানে 3টা পাগল, ধরুন ট্রাম্প, নেতানিয়াহু, আর হলো রেজা, আপনার রেজা শাহ পাহলভির ছেলে। কেমন এরা 3 জনে মিলে বুদ্ধি দিছে যে ইরানিরাও রাস্তায় নেমে আসো। তারা রাস্তায় নেমে আসছে, কিন্তু রাস্তায় নেমে আসা দেখে তারা সুখ পায়নি, যে তাদের কথা তাদের ধরনে কেউ নেমে আসে নাই। এবং ইরানের ভেতরে যে কষ্টগুলো আছে, দ্রব্য মূল্য প্রচণ্ড বেড়েছে। ধরুন 1 মার্কিন মুদ্রায়, যেখানে এই কিছুদিন আগেও পাওয়া যেত 2 থেকে 3 হাজার টাকা, এখন সেই 1 মার্কিন মুদ্রা দিয়ে পাওয়া যায় 1.5 লক্ষ টাকা। কোথায় যে ঠেকেছে দ্রব্যমূল্য, মানে আকাশ ছোঁয়া। এটা হলো এই যে ক্রমান্বয়ে তার উপরে যে ইয়ে করা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান তেল বিক্রি করতে পারতেছে না, তেল দাও বিক্রি করতে সে টাকা আনতে পারতেছে না। ভারতের কাছে প্রচুর পরিমাণ টাকা পাওনা আছে। তো ভারত এখন বলতেছে যে না, আমরা টাকা দেবো না, তোমরা আমাদের কাছ থেকে মাল কিনে নাও। এদিকে ভারতের চাল দেয়, ইরান 2টো জায়গা থেকে বাসমতি চাল নেয়, একটা পাকিস্তান, একটা ভারত। এদিকে ভারতের চাল নিয়ে একটা কথা উঠেছে ইরানে, ইরানি পত্রিকা, আমি থাকার সময় দেখেছি পত্রপত্রিকায়, যে এই চালে আর্সেনিক আছে। পাকিস্তানি চাল নিয়ে অভিযোগ উঠেছিল, পরে পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে যে পাকিস্তানি চালে আর্সেনিক নেই। তো এই টাকাগুলো তারা হাতে পাচ্ছে না। তো একটা দেশের তো প্রচুর টাকা দরকার, বিলিয়ন বিলিয়ন টাকা আটকে আছে। আচ্ছা, এই যে যুদ্ধ হচ্ছে আর কি, এই অর্থ সংস্থান তাহলে ইরান কিভাবে দিবে? এটা হয়তো আপনার জরুরি, তাদের একটা তহবিল আছে, সেই তহবিলটা আগে থেকে একটা জরুরি তহবিল মোতায়েন রাখা আছে সবসময়। তো এইবার আক্রমণে আপনার ইউরোপের ভূমিতেও ইরান হামলা হ্যাঁ, করেছে। আপনাকে এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। ইতিপূর্বে কোন যুদ্ধে ইরান ইউরোপের কোন ভূমিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে না, যেটা এবার ঘটেছে। হ্যাঁ, আপনি একটা ভালো পয়েন্ট তুলে ধরেছেন, যেটা আমার থেকে ফসকে যাচ্ছিল। সেটা হলো যে সাইপ্রাসে ইসরায়েলের ঘাঁটি আছে, এবং সেই ঘাঁটিটা হলো আপনার ব্রিটেনের যে নৌ ঘাঁটি আছে তার পিছনে আড়াল করে রাখছে। তো ওইটার উপরে হামলা করেছে। তো সেই হামলাটা নাকি সফল হয়নি, ব্রিটেনের নৌঘাঁটি ঠেকিয়ে দিয়েছে। কিন্তু হামলাটা করছে সাইপ্রাস। সাইপ্রাস কিন্তু ইউরোপে পড়ে, এবং এই প্রথম ইউরোপে ক্ষেপণাস্ত্র হামলা করলো ইরান বলতে পারেন। এটা তো একটা মানে সিগনিফিকেন্ট উল্লেখযোগ্য জিনিস। যে আর একটা জিনিস, এখানে কিন্তু যুক্তরাজ্য তার ভূমি ব্যবহার করার অনুমতি দিয়েছে, এটা দেখেছেন? হ্যাঁ, দেখছি যুক্তরাজ্য তার ভূমি ব্যবহার করার এবং যুক্তরাজ্য সহায়তা করবে এই কথাও বলেছে। সহায়তা করবে, কিন্তু এখানে আরেকটা জিনিস বলেছে, সে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতেছে, করবে যুদ্ধে সে নেমে গেছে। করবে না বলেই আমরা পত্রিকাতে দেখেছি, কিন্তু আসলে কি তার নেমে গিয়েছে অলরেডি? মনে হচ্ছে নেমে গেছে। আসলে ওদের না গুলো সবগুলো না না না, এই না গুলো সত্য সাপেক্ষে না। কেমন এই সত্যে না, ওই সত্যে হ্যাঁ। আসলে ওদের হা গুলো না গুলো, এগুলো তেল আবিবে যে হামলা করেছে, এখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এই তেল আবিবের বা তেল আবিব এবং হাইফা 2টো জায়গাতে হামলা হয়েছে। হাইফার একটা হামলাতে ক্ষতি হয়েছে, যে তেল আবিবের হামলার একটা ক্ষতি হয়েছে ওদের যে কেন্দ্রীয় পানি সরবরাহ কেন্দ্র, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। কেমন তো এটা হলে তো একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে, পুরো নগরীতে পানির টান পড়বে, এবং ওই যে সেই কারবালার মতো অবস্থা, তার পানি নেই। আর হাইফার আক্রমণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই খবরগুলো আংশিকভাবে আসতেছে। আমরা অগ্নিকাণ্ডের ছবি দেখতেছি, অথবা লোকজন দৌড়াদৌড়ি করতেছে। দূর থেকে কিছু ভিডিও আমরা পাচ্ছি, বা এটা কিন্তু কাছ থেকে যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আসলে বাস্তব চিত্রটা বোঝার মতো কোনো মানে কোনো মাধ্যম নেই, কোনো মাধ্যম নেই। আল জাজিরাকে ইরানে আল জাজিরাকে ইসরায়েলে কাজ করতে দেওয়া হচ্ছে না, ওদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আল জাজিরা তো সবগুলো নিউজ, আসলে সব দেশের সব নিউজ এখনো আসলে ওভাবে প্রকাশ করতে পারছে না। কেন পারছে না এটা আমরা জানি না। আবার স্থানীয় যে পত্রপত্রিকাগুলো আছে, বিশেষ করে যে ইরানের পত্রপত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোতেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না।
সেগুলো আবার এখান থেকে আমি খুলতে পারতেছি না। গতকালকে আপনি আলোচনায় সেটি বলেছিলেন যে স্থানীয় পত্রিকা যা আছে, যেটা .com দিয়ে সেই পত্রিকাগুলো এখানে পাওয়া যাচ্ছে না, গণমাধ্যমে এটা কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, কিন্তু .ir দিয়ে যেগুলো আছে ইরানি নিজস্ব যে স্যাটেলাইটের মাধ্যমে, সেখানে সেই জিনিসগুলো আমরা কিছুটা পাচ্ছি, সার্ভারের মাধ্যমে সার্ভারের যেগুলো মাধ্যমে আছে, কিছুটা তো পাচ্ছি। সেগুলো কিছুটা পাচ্ছি, সব না। সব না তো। না, সবগুলো খুলছে না। কেন খুলছে আমি জানি না। কি এর আগে সাইবার হামলা হয়েছিল ইরানি মিডিয়া। আপনার কাছে কি মনে হয় যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা আচ্ছা, ইরানি মিডিয়া কথা বলুন, ইরানের ইয়েতে হামলা করেছে ওরা, ইরানের যে জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি সেখানে হামলা করেছে। তবে হামলাটা কোনো বড় ধরনের কিছু হয় নাই। ওখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সেখানেও তো হামলা করেছে। হ্যাঁ, সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা হয়েছে। সেটাও অনেকটা ধ্বংস হয়ে গেছে বলেই আমরা পরিষ্কার কোনো খবর আর ইরানি মাধ্যমে দেখি নাই, বা পশ্চিমী মাধ্যমে আমার নজরে পড়ে নাই। আচ্ছা, এমনি এর মধ্যে এই যে যুদ্ধ শুরু হলো, এর মধ্যে কি আপনার সাথে ইরানের কারোর সাথে সরাসরি যোগাযোগ বা কথা হয়েছে কিনা? শনিবার দিনে আমি কথা বলতে পেরেছি, তারপরে আর আপনার ইয়ে যাচ্ছে না, ইরানের সাথে আর কোনো কথা বলতে পারেন? হোয়াটসঅ্যাপে দিয়ে কথা বলা যাচ্ছে না, টেলিফোন চেষ্টা করি নাই। আচ্ছা আচ্ছা, যাক, তো আমরা হয়তো ইরানের গতি প্রকৃতি কোন দিকে যায় তার জন্য আরো 2-1 দিন হয়তো অপেক্ষা করতে হবে, দেখতে হবে, এবং অন্যান্য দেশগুলো এর মধ্যে জড়ায় কিনা সেটিও হয়তো আমরা আরো 2-1 দিন পরে বুঝতে পারবো মনে হয়। হ্যাঁ, আসলে সবুর করা ছাড়া আমরা কিছুই বুঝতে পারবো না। অনেকে ধারণা করছেন যে এইটা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সূচনা, এই ধরনের কি আপনার কাছে মনে হয় কিনা? এই ধারণাটা যে একেবারে আপনার মেনে নেওয়া যাবে এমন কোনো যুক্তি নেই, উড়িয়ে দেওয়া যাবে তাও অনেকে বলছেন যে পারমাণবিক যুদ্ধের একটা আশঙ্কা এখানে দেখা যাচ্ছে। পারমাণু কে করবে, পারমাণুটা কে করবে? এই যুদ্ধ শুরু করবে আমেরিকা বা ইসরায়েল। আমেরিকার হাতে আপনার স্বল্প মাত্রার পারমাণবিক বোমা আছে, এটা আমেরিকা নিজেই বলতে আছে, এটার কোথাও ব্যবহার হয় নাই। আর ইরানের কাছে পরমাণু বোমা আছে কিনা আমরা জানি না। ইরান তো আগে বরাবরই বলে আসছেন, স্বীকার করেনি তারা, না, তারা বরাবরই বলছে আমরা তবে তারা মনে হয় পরমাণু বোমা তৈরির একেবারে কাছাকাছি অবস্থা। ওইটা তাদের অল্প। আমি এর আগে গত হামলার সময় যে সাক্ষাৎকার নিয়েছিলাম, তাতে আপনার ইরানি যে বিপ্লবী রক্ষী বাহিনীর একজন কর্নেল আমাকে বলতেছিলেন যে আসলে আমাদের পরমাণু বোমা তৈরি করতে হয়তো সর্বোচ্চ 4 সপ্তাহ লাগবে, যদি আমাদেরকে অনুমতি দেয় রাহবার, মানে সর্বোচ্চ নেতা অনুমতি দিলে 4 সপ্তাহের বেশি লাগবে না, এটা বলতেছিলেন। এখন অবস্থাটা কি বলতে পারবো না। তবে পশ্চিমীরা একটা ঠিক, যে গত হামলার পশ্চিমীরা দাবি করছে যে ইরানের পরমাণু স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ক্ষতির পরিমাণ কি সেটা কিন্তু তারা বলতে পারতেছে না। তার মানে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা জানি না। বাইরে একটা বিল্ডিং ভেঙে পড়া আর ভেতরে অটুট থাকা, সেটা তো আলাদা জিনিস। এই ভবনগুলো এইভাবে তৈরি যে বাইরে ক্ষতি হলেও ভেতরে অনেক ভেতরে ক্ষতি হবে না। যেমন ইরান ইয়েকে ঢুকতে দেয় নাই, আপনার আন্তর্জাতিক পরমাণু সংস্থার যে ইয়েরা আপনার পরিদর্শকরা যেতে চেয়েছিল ফোর্দুতে, বলতে না এখানে আসা যাবে না, কারণ আমেরিকাতে আপনার বোমা বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে, সেই বোমা অবিস্ফোরিত অবস্থায় এখনো রয়ে গেছে, কেমন, তো তোমাদেরকে ঢুকতে দেবো না এখন। তো তার মানে যে ওই বোমা কাজ করে নেই, একটা বলে যে বোমা ফাটে নেই, না ফাটা মানে ওই বোমা প্রযুক্তি ইরান পেয়ে গেল। আচ্ছা, তাহলে আজকে সবাই শেষ করি। আবার দেখা হবে। ভালো কোনো ঘটনা হয়তো আজকেও দেখা হতে পারে, আবার আগামীকালকে হতে পারে। ভালো থাকবেন এবং সবার কাছে অনুরোধ যে দোয়া করবেন প্লিজ, সবাই দোয়া। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।